চাইলে এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট কনভার্ট করতে পারি। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে? সেই ইকুইভ্যালেন্ট সার্কিটে সে বলে দিয়েছে যে এই ধরনের সার্কিটটাকে আমি শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। আমি একটা ভোল্টেজ সোর্স এবং এর সঙ্গে একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি এবং টার্মিনালটা যেটা ছিল টার্মিনালটা। ওকে, সো এনি লিনিয়ার টু টার্মিনাল সার্কিট can be converted as a voltage source with a series resistance. সামনে কি করব? এই কথাটা এটা কি এমন রকেট সায়েন্স? এই কথাটা কি ডিপোজিট? এটা কি এমন কোনো কথা? কত কথা মনে রাখতেছো? দিনভর বহু কথা মনে রাখতেছো, কারণ তোমরা এই কথা শোনো না। যে ক্লাসে আসছো আজকে, এই প্রিভিয়াস ক্লাসটা বারবার বলে একটু করে আসো, তাহলে আমি ক্লাস নিতে কমফর্ট ফিল করি। আমি যখন যে কথাটা বলি সে কথা তুমি বুঝতে পারো। এখন তুমি বুঝতেই পারো, এখন তো তুমি বুঝতেই পারো। সোজা হিসাব, যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিট থাকলে তাকে আমি একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করব। পিছনে কি বলছি আমি? আবার একটু কথা বলার সময় একটু গুছাই বলতে হবে। ওকে, যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে আমি চাইলে একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, কথাটা এইভাবে হবে, ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স আকারে প্রকাশ করব। এই থেভনিনস, এই ফ্রান্সের এই ভদ্রলোক বলে গেছে এই কথাটা, যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, যদি দেশের যত বড় সার্কিট হোক না কেন, এই রুমের সমান বড় সার্কিট হোক না কেন, সেই সার্কিটটাকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স এর সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করব। এই ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজটাকে এটার নাম দিয়েছি থেভনিনস ভোল্টেজ, আর এই রেজিস্ট্যান্সের নাম দিয়েছি থেভনিনস রেজিস্ট্যান্স। ওই লোকের নাম অনুসারে, আর কোনো কিছু না। ঠিক আছে, আবারও বলি, ডিপোজিট ধর্মবিজ্ঞানে আবার ক্লাসে, any linear two terminal circuit can be converted as a voltage source with a series resistance. voltage source এর নামটা আমি দিব হচ্ছে থেভনিন ভোল্টেজ সোর্স, সেটা হচ্ছে VTH। VTH মানে হচ্ছে থেভনিন ভোল্টেজ, আর RTH হচ্ছে থেভনিন রেজিস্ট্যান্স। এইটুকু হচ্ছে সে একটা কনসেপ্ট দিয়ে গেছে, কিছু ক্যালকুলেশন করার পরে এই কনসেপ্টটা আমাদের কাছে দিয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে এই থেভনিন ভোল্টেজ আমি কিভাবে বের করব এবং থেভনিন রেজিস্ট্যান্স আমি কিভাবে বের করব। ওকে, থেভনিন ভোল্টেজটা বের করার মানে হচ্ছে এই থেভনিন যে ভোল্টেজ, এই ভোল্টেজটার আরেকটা নাম হচ্ছে VOC, ওপেন সার্কিট ভোল্টেজ। VOC, এই যে থেভনিন ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমি কোথা থেকে পাই? ওই যে লিনিয়ার টু টার্মিনাল সার্কিট আছে না, এই টু টার্মিনাল সার্কিটের ওপেন অবস্থায়, তার টু টার্মিনাল যখন ওপেন থাকবে সেই অবস্থায় তার ভোল্টেজটা কত বুঝাইতে পারলাম? মানে এই রুমের সঙ্গে যে বড় সার্কিটটা আছে, সেই বড় সার্কিটের যে ওপেন দুটো টার্মিনাল ছিল, সেই টার্মিনালের ভোল্টেজটা আমি বের করি, যে সেখানকার ভোল্টেজ কত। ওকে, সেই ভোল্টেজটা হয়ে গেলে হচ্ছে আমার VThevenin ভোল্টেজ। সো VThevenin ভোল্টেজের আরেকটা নাম হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, ওই টার্মিনালের ওপেন সার্কিট ভোল্টেজ। এটা আর RThevenin হচ্ছে ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। RThevenin হচ্ছে ওই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ এই রুমের সমান বড় সার্কিটের যদি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি কত হয় সেটা। সোজা হিসাব, ঠিক আছে? তার মানে এই ওপেন সার্কিট ভোল্টেজ আমি যখন বের করব, এই সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে VOC, এটা হবে VThevenin। ঠিক আছে, এখন এই VOC-টা আমি বের করব কিভাবে? VOC-টা আমি বের করব কিভাবে? তার জন্য এক্সিস্টিং কিছু রুলস আমার আগেই জানা আছে। তুমি এখানে চাইলে নোড অ্যানালাইসিস করতে পারবা, তুমি মেশ অ্যানালাইসিস করতে পারবা, সোর্স ট্রান্সফরমেশন করতে পারবা, ইটস আপ টু ইউ, তোমার উপর নির্ভর করে। আমি জানি না তুমি কি করবে, ঠিক আছে, কিন্তু এটা তোমাকে করতে হবে। আমি কিন্তু এই রুলসটা প্রথমে থেকে শেখাই নাই, কারণ প্রথম থেকে যেগুলো শেখা দরকার সেগুলো আমি শেখাই এনে তারপর এটা শেখাচ্ছি।
ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কি মনে হয় থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি জিনিস? টোটাল যদি আমাকে একটু বোঝাও, আমাকে একটু থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বোঝাও। থেভেনিন কি বলে? থেভেনিন একটা থিওরেম দিয়েছে, একটা বাংলা কথা, সে ফ্রান্সের ভাষায় একটা থিওরেম দিয়েছে। বলো, থিওরেম দিয়েছে যে এইটা এটা। দীপজি আমাকে একটু বোঝাও থেভেনিন থিওরেমটা কি জিনিস না দেখে। একটা সার্কিটের একটা লিনিয়ার সার্কিটের টু টার্মিনাল লিনিয়ার সার্কিটের সাথে একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট থাকে। এখানে কনভার্ট করার কথা, পরিবর্তনের কথা কোথাও আমি শুনি নাই। পরিবর্তনের কথা ছিল না? কনভার্ট করে লিনিয়ার সার্কিটকে কনভার্ট করে একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে কনভার্ট করে অন্য একটা সার্কিট বানাইতে হবে। সোজা কথা, একটা সার্কিট আছে, সেই সার্কিটকে কনভার্ট করে অন্য একটা সার্কিট বানানো। যে সার্কিটটা আমি বানাবো তার আউটপুট এবং এই সার্কিটের আউটপুট অলওয়েজ বি দ্য সেম। এই জন্য এটাকে ইকুইভ্যালেন্ট বলতেছেন। আমার একটা সার্কিট আছে, সোজা কথা, এই সার্কিটটা পরিবর্তন করব, পরিবর্তন করে একটা সার্কিট বানাবো। তেমনি সেই কথাটাই বলে আছে যে এই ধরনের সার্কিট থাকলে তাকে পরিবর্তন করে এই ধরনের সার্কিট বানাবো। পরিবর্তন কথাটা এখানে থাকতে হবে। লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে কনভার্ট করব একটা ভোল্টেজ সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স। ডান? ঠিক আছে? গত ক্লাসে একটা অ্যানালাইসিস দেখাইছে, আজকে নতুন করে আরেকটা দেখাই। দেখি, পড়াশোনা করো না, পড়াশোনা না করলে তো চাকরি বাকরি পাবে না। আচ্ছা, এখানে দুইটা কেস আছে, দুইটা কেসের কথা একটু পরে বুঝিয়েছিলাম। যে লিনিয়ার সার্কিটের কথা আমি চিন্তা করব, সেই সার্কিটে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে একটু ঝামেলা হয়। ডিপেন্ডেন্ট সোর্স না থেকে শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, কোনো সমস্যা নেই। বই থেকে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। এত দেরি কেন? স্যার, এই সার্কিটে নিচের এই সার্কিটটা এখানে আমি দুটো ওপেন টার্মিনাল, তাহলে আমি কোন পাশের ইয়ে করব ক্যালকুলেশন? কোন পাশে বলতে? কোন পাশে বলতে সেটা আমাকে বুঝাও। নাকি মানে ওই দুই জায়গার ভোল্টেজ মেজার করব? স্যার, একটা সার্কিট ড্র করি, তারপর তুমি তোমার এক্সপ্রেশনটা বা তোমার মনোভাবটা আমাকে বোঝানোর চেষ্টা করো। ওকে, পিছনে কে যেন আসলো? রাত্রে বই পড়ছিলাম? হ্যাঁ, কারেন্টই ছিল না। কারেন্ট ছিল না কেন বলো? বাংলাদেশে কারেন্ট এখন থাকছে না কেন? হ্যাঁ, আবহাওয়া খারাপ থাকলে কারেন্ট থাকে না। বৃষ্টি হচ্ছে কোথায়? ল্যাক অফ ফুয়েল। মানি একদম বাজেট দুর্নীতি বাজরা সব টাকা লয়ে এখন কারেন্ট তো আসলে টাকা নাই। এটা বলে তো তুমি পার পাবে না। এটা চিন্তা স্যার আমাদের কুমিল্লাতে বন্যা হচ্ছে স্যার, দোয়া করুন স্যার। নোয়াখালী মানুষের জন্য তো অবশ্যই এই নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। আচ্ছা। আর যারা খুলনা স্যার ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী তারপর নাকি আমাদের ওইদিকে গোমতী নদীর বাঁধ খুলে দিচ্ছে কালকে রাতে। কুমিল্লার কারণে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যেটা 1983 লাস্ট।
ঠিক আছে, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু বা পলিটিক্যাল ইস্যু নিয়ে ক্লাসে কখনো আলোচনা করবো না, এটা নিজস্ব ব্যক্তিগত মতামত থাকতে পারে, সেটা আমরা ক্লাসের বাইরে করবো। আচ্ছা, এখন আসি, আমার এই ধরনের একটা সার্কিট ছিল, ওকে না, এই ধরনের একটা সার্কিট ছিল, আমি নিয়েছি, আমি বলেছি এই ধরনের একটা সার্কিট আছে, এই সার্কিটটাকে তুমি থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করো। সোজা কথা, এই সার্কিটটা আছে, এই সার্কিটটাকে আমার থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। কিন্তু তোমার মনে তখনই ছবি ভেসে ওঠা উচিত যে এই সার্কিটটাকে আমার কনভার্ট করতে বলছে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স থাকবে আর একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, RTH VTH। এই সার্কিটটা দেখতে যেন এমন হয়, ঠিক আছে? তুমি কি মনোভাব পোষণ করছিলে সেটা আমাকে বলো। বলছিলাম স্যার এখানে যেমন A আর B এই যেটা হচ্ছে ওপেন টার্মিনাল, ওপেন টার্মিনাল, হ্যাঁ, বাট এইখানে আমার ওপেন টার্মিনাল আছে যে 1 2 লেখা আছে নিচে এই এক দুই হবে, ওপেন টার্মিনাল এক দুই। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, বাট এই পাশে একদের এই পাশেও আছে এই পাশেও আছে, এটা কোনো সমস্যা নেই। আমার যেখানে লোড আছে সেটাকে ওপেন রাখতে হবে, যেটাকে ওপেন এ পাশেও আছে ও পাশে আছে। এই সার্কিটটা যদি বক্সের ভিতরে থাকতো তুমি কি বুঝতে পারতে কোথায় কোনটা আগে আছে কোনটা পরে আছে? তুমি কিন্তু বুঝতে পারতে না। তোমার টার্গেট হচ্ছে টার্মিনাল দিকটা, তুমি টার্মিনালের দিকে খেয়াল রাখো। সার্কিটের এ পাশে কিছু থাকতেও পারে, ও পাশে কিছু থাকতেও পারে, এটা নিয়ে তোমার চিন্তা না। তোমার চিন্তা হচ্ছে ওপেন টার্মিনাল, ওপেন টার্মিনালের ভোল্টেজ নির্ণয় করতে হবে এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। তোমার শেষ, ও ঘুমায় করতেছে, আমি না স্যার, আদৌ শেষ। শেষ। তাহলে এই সার্কিটটাকে আমার এই ধরনের সার্কিটে কনভার্ট করতে হবে। তাহলে এই VTH টা কি ধরনের ভোল্টেজ? ওপেন সার্কিট, ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে মেইন যে সার্কিটটা আছে এই সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ VOC আমাকে বের করতে হবে। এই VOC ভোল্টেজটা কিসের ভোল্টেজ? ইয়েস এইখানকার কিসের ভোল্টেজ? ওপেন সার্কিট। বা এইখানে কিসের ভোল্টেজ হিসেবে VOC কে আমি রিপ্রেজেন্ট করতে হবে? VOC সমান কার ভোল্টেজ? বিএসএন কার ভোল্টেজ বলতে এখানটা আছে VOC, এই VOC এখানে কিসের ভোল্টেজ? এই কোন একটা এলিমেন্টের এগেইনস্টে ভোল্টেজটা আছে। কোন এলিমেন্টের এগেইনস্টে আছে? 5 এর 5 এর 5 ওহম 5 এর আসলে 0 5 এর কোন বলবো না, এটা বলার চেষ্টা করি। I understand. So, এই VOC ভোল্টেজটা ওপেন সার্কিট ভোল্টেজ, অ্যাকচুয়ালি এটা 5 ওহম এর এগেইনস্টে ভোল্টেজ। এটা একই সাথে ওপেন সার্কিট ভোল্টেজ, একই সাথে 5 ওহম এর এগেইনস্টে ভোল্টেজ, কারণ দুটো জিনিস প্যারালাল আছে। সো ওপেন সার্কিট ভোল্টেজ বা 5 ওহম এর এগেইনস্টে যদি ভোল্টেজ আমি বের করি সেটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট ভোল্টেজ। বুঝতে পারলাম? তাহলে কি স্যার পুরোটা ভোল্টেজ বের করব? কোনটা ভোল্টেজ? আমি 5 ওহম একটা বের করব। হ্যাঁ, কারণ দেখো A এবং B টার্মিনাল এর সঙ্গে কিভাবে আছে, একদম শর্ট করে দেয়া আছে, প্যারালাল মতো আছে। তো এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ সেম। বুঝতে পারছি? এখানে যদি কোনো এলিমেন্ট থাকতো তাহলে একটু আলাদা হইতে পারত। যদি জিনিসটা এমন থাকতো তখন তো আর হবে না। তখন এখানে যদি কিছু একটা থাকতো তার এগেইনস্টে ভোল্টেজটা হতো, তখন এই 5 ওহম এর এগেইনস্টে হতো। ঠিক আছে? তাহলে কেউ একজন আমাকে বলো এই VOC ভোল্টেজটা এখন আমি কিভাবে বের করব? নোড অ্যানালাইসিস। এই VOC ভোল্টেজটা এখন কিভাবে বের করব? নোড অ্যানালাইসিস। ও বললো নোড অ্যানালাইসিস। তোমার কি মত? নোড অ্যানালাইসিস। এখানে নোড কয়টা আছে? পিছনে ওর নাম আমি বারবার বলেছি, কি নাম জানো? ওমর ফারুক, খুবই একজন বিখ্যাত ব্যক্তি। ওমর ফারুক, আমাকে বলো এই VOC ভোল্টেজ বের করার জন্য এখন আমি নোড অ্যানালাইসিস করতে যাচ্ছি ওদের ভাষার মধ্যে, আমার ভাষার মধ্যে না। এখানে এই সার্কিটে নোড কয়টা আছে? ও বলছে এই সার্কিটে নোড আছে 3টা। আমি দেখি এই জাংশন পয়েন্টটা ইটস এ নোড, এই জাংশন পয়েন্টটা ইটস এ নোড, এই জাংশন পয়েন্টটা ইটস এ নেক্টার, and he is absolutely not wrong. Actually he is right. He is right. ঠিক আছে? সো আমার 3টা নোডই আছে। আমি কোন নোডের ভোল্টেজ বের করতে হবে? আমাকে এই নোডের ভোল্টেজ বের করতে হবে, 2 নাম্বার নোডের ভোল্টেজ বের করতে হবে। কিন্তু আমি একটা জিনিস তোমার মাথায় আসা উচিত, আমি 2 নাম্বার নোডের ভোল্টেজ বের না করে ওই ভোল্টেজটা বের করতে পারবো।
আমি নোড 1 এর ভোল্টেজ বের করব। নোড 1 এর ভোল্টেজ বের করার পরে এটা কিভাবে আছে, সিরিজে আছে। আমি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে এই সময়ের এগেইনস্টে ভোল্টেজ বের করতে পারবো। এই প্রসেসটা তোমাদের একটু বুঝতে হবে। আমি নোড 2 এর ভোল্টেজ ডাইরেক্টলি বের করব না, আমি বের করব 1 এর ভোল্টেজ। 1 এর ভোল্টেজ বের করার পরে এটা যেহেতু সিরিজ কানেকশন আছে, এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ তো V1 ভোল্টেজ হবে। এই ভোল্টেজটা ডিভাইড হচ্ছে 8 ওহমের এগেইনস্টে এবং 5 ওহমের এগেইনস্টে। তাহলে ওই ভোল্টেজটা বের করলে ভোল্টেজ ডিভাইড দিলে তো 5 ওহমের এগেইনস্টে ভোল্টেজটা চলে আসবে। আমি সেই কাজটা করতে পারবো। সো নোড অ্যানালাইসিস করে এটা করা যাবে। এখন আসি মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস করে করা যায় কিনা? আচ্ছা, যদি এর এগেইনস্টে বা ভিওসি বের করতে হবে, তাহলে এর ভিতর দিয়ে আমার কারেন্টটা বের করতে হবে। কারেন্ট I5, কারেন্ট I5 যদি বের করতে পারি, তাহলে এই কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ করে ভিওসি ডিরেক্ট বের করতে পারবো। সোজা হিসাব, তাই না? সোজা পারবো তো? কোনো সন্দেহ আছে? রোমা, কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলতে হবে। তো আমি মেশ অ্যানালাইসিস করে যদি এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে পারি, তাহলেও হয়ে যাবে। আচ্ছা, এখন আসো, আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। এই যে ভোল্টেজ সোর্স উইথ সিরিজ রেজিস্ট্যান্স, আমি এটাকে প্যারালাল করে দেব। পারি কিনা দেখি, দেব? আমি সোর্স ট্রান্সফরমেশন করে দেখি পারি কিনা। আচ্ছা, 12 এবং 4 এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে তুমি পড়ছো, বলো এবার। সোর্স ট্রান্সফরমেশন করব এটাকে, তাহলে কত আসবে? ভোল্টকে সোর্সে হ্যাঁ, এবং কারেন্ট সোর্সের মান কত হবে? রেজিস্ট্যান্স এখানে চলে আসবে। রেজিস্ট্যান্সটা এখানে চলে আসবে। রেজিস্ট্যান্স 4 এম্পিয়ার 4 ওহমে থাকবে আর কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার। কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এটা থাকবে এবার স্যার 2 এম্পিয়ার 3 এম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার যোগ করে দিয়ে 5 এর 5 অ্যাম্পিয়ার। এবার এখন ভোল্টেজ সোর্সে আবার কনভার্ট করা যাবে সিরিজে। ভোল্টেজ সোর্স আবার কনভার্ট করে 5 এম্পিয়ার আর 4 কত হয়? ভোল্টেজে 20 ভোল্ট, ভোল্টেজে আসবে তখন 4 20 ভোল্ট প্লাস মাইনাস, এটা তখন চলে যাবে হচ্ছে আমার সিরিজ। এখন 4 ওহম স্যার লাইনে 4 ওহম লিখলেন, 4 ওহম। এবার ওই দিলে রেজিস্ট্যান্সকে যোগ করে দেন। ওই রেজিস্ট্যান্স যোগ করা ছাড়া হবে না? জি স্যার। কিভাবে হবে? ওমর ফারুক, আমি এই ভোল্টেজ চাই, এখানকার ভোল্টেজ আছে, এই ভোল্টেজ কত হবে বলো? শাফিন, এই ভোল্টেজ জানি, 5 ওহমের এগেইনস্টে ভোল্টেজ কত? 12 স্যার এখানে 12/20 ও বললো কি 12/20, 12 8 এর 12 না হচ্ছে না। তোমার আমি এখানকার ভোল্টেজ জানি, এখানকার ভোল্টেজ বের করতে যাচ্ছি, কত হবে? তুমি কোন পদ্ধতিতে এটা করবা? না যাচ্ছে স্যার ওই দুটো তো আমি যোগ সোজা হিসাব। এত কিছু চিন্তা করার আমার সময় নেই। সিরিজ সার্কিট ইউ ক্যান ইউজ ভোল্টেজ ডিভাইডার। নাই পারতে না? জি স্যার। নাই পারতে। ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার মানে সবগুলো সিরিজে আছে, আমি এখানে ভোল্টেজ ডিভাইডার কথা ইউজ করতে পারবো। যারা একদমই নতুন, তোমার ক্ষেত্রে এটা একটু সমস্যাজনক, কিন্তু আমি প্রিভিয়াস পড়ালেখা থেকে তোমাকে পড়াবো। আচ্ছা, সিরিজে যেহেতু আছে, সো এটা যদি ভিওসি হয় তাহলে যেটার ভোল্টেজ বের করব সেই লিস্ট ভোল্টেজ ডিভাইডার মত উল্টে গেল, তাহলে যেটা রেজিস্ট্যান্স বের করব 5 ডিভাইড সেটা থাকবে উপরে, নিচে সবগুলো যোগফল প্লাস 17 প্লাস 5। সো 8 আর 4 12 আর 5 17 20, সো 60 ডিভাইডেড বাই 70। ঠিক আছে, আমি তো করেই দিলাম। 5 20 এ 100 মান স্যার। 5 20 100 আছে, 5 20 আমি তো করেই দিলাম। এখন তোমার কাজ হবে এই পুরো অ্যানালাইসিসটা করে আমাকে দেখানো। 5.8 হ্যাঁ, করো, অ্যানালাইসিসটা করো, তোমাকে দেখাও।
স্টেপ বাই স্টেপ আমাকে হবে স্টেপ বাই স্টেপ আমাকে করে দাও ফার্স্ট এই অ্যানালাইসিসটা আমাকে স্টেপ বাই স্টেপ করে দাও সার্কিট তো তুলছিলা স্টেপ বাই স্টেপ করে দাও রোমা ফার্স্ট কাপি ফোকাস চুয়াটের কোন দিকে গেছে এই মানগুলো মানগুলো ফেলে আমি লিখবো দেখি দাও 3 অ্যাম্পিয়ার যেমন করা মাত্রা আরেকটা থেকে ভোল্টেজ বের করে সেখান থেকে তুমি আবার কনভার্সনটা করছো করে প্যারালাল করে তুমি বুঝতে পারছো এই প্যারালাল ভোল্টেজটা অ্যাকচুয়ালি ভোল্টেজ তুমি কি বুঝতে পারছো তুমি বুঝতে পারছো না আনসার সেম স্যার এই ক্ষেত্রে আমার তুমি বলছো যে তুমি আসলে এখানে তো কোন কিছু দেখে কিসে সোর্স আছে না পরে এখনো শেষ হয় না কেন দেখি উস্তাদ আনসার হয়েছে ও পাশে বসে ঘুমায় কি করবে উপরে দেওয়া হয়েছে এই কারেন্ট সোর্সের ডিরেকশনটা এই উপরে দিছে আমি যে বলছি উপরে দিছ না বাট করে নিচে দিছি ও দাও কি মুভি আছে সেই মুভি বলা না ও কিছু হবে না কারেন্ট সোর্সের দিকে দুর্মা এখন হয়নি আচ্ছা 2 4 3 Yes.
বড় উস্তাদ নাইমস নাম রেজিস্ট্যান্স তো বেরিয়ে রেজিস্ট্যান্স বের করতেছে। আচ্ছা এখন যদি ভোল্টেজ বের হয়ে থাকে, তাহলে ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাও না। ইকুইভ্যালেন্ট ভোল্টেজ তো বের হয়ে গেছে, এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাও। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখাও। তোমার সমস্যা হচ্ছে আমি সিটি চলানো বুঝছো, শুরু চলানো এটা কিন্তু নোড অ্যানালাইসিস করেও করা যেত, ঠিক আছে? তোমাদের কাছে আরেকটা মেয়ে আছে, 3 জন মেয়ে আছে। এই রোমা কি খবর? রিফা রিফা কি খবর? আসলে কেন? আমার তো কথা মানে মাত্র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করছো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটি এখন ওপেন সার্কিট রেজিস্ট্যান্স করতে হবে। যে সার্কিটের কথা বলছিলাম সেই সার্কিটের রেজিস্ট্যান্স বের করে দেখাও। ঠিক আছে? এর সার্কিটে তেমন ছিল। এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাই এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন বের করব আমার মাথায় কি কি রাখতে হবে? ওমর ফারুক যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব তখন ওপেন টার্মিনাল রেজিস্ট্যান্স বের করব, তাই না? এখান থেকে দেখব যে আর ইকিউ কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত আছে। টোটাল রেজিস্ট্যান্স বের করার সময় আমার কি কি মাথায় রাখতে হবে? মানে যদি কোনো কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স থাকে এটা অফ রাখতে হবে। এই কথা কি পুরোপুরি সত্য? নাই, অবশ্যই কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স থাকলে অফ করে রাখতে হবে। কথা কি পুরোপুরি সত্য? ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট করে দেব। এই কথাটা শুনতে স্যার ইন্ডিপেন্ডেন্ট দ্যাটস আ গুড আনসার। সো আমি কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স থাকলে অফ করব, কিন্তু কোনটাকে? যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে আমার খেয়াল রাখতে হবে যে কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স আছে আমরা তো সেটা ইন্ডিপেন্ডেন্ট কিনা। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু সেই কথা আমি বলে দিয়েছিলাম যদি ডিপেন্ডেন্ট থাকে এটা করা যাবে না। এটা এখনো আসে না, বাট তো বলছি আমি, তাই না? সো সার্কিটে যেহেতু সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমি বন্ধ করে দেব। ভোল্টেজ সোর্সকে বন্ধ করার উপায় হচ্ছে এটা যদি শর্ট সার্কিট দিয়ে দেখানো যায়, এখানকার ভোল্টেজ তখন জিরো হয়ে যাবে, আর কারেন্ট সোর্সের ওখানে ওপেন করে দিলে ওখানে কারেন্ট জিরো হয়ে যাবে। সো এই যে ভোল্টেজ সোর্স এখানে থাকবে এটাকে শর্ট করে দিব, এই যে ভোল্টেজ সোর্স থাকবে এখানে শর্ট, এটা কারেন্ট সোর্স হবে না, এটাকে ওপেন করে দিব, আর এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিব। তাহলে আমাকে বলো কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে? হ্যাঁ আমি বলি যে তিনটাই সিরিজে আছে। আমি যদি বলি তিনটাই সিরিজে আছে, শাফি আমি যদি বলি তিনটাই সিরিজে আছে, টার্মিনাল কখনো ভ্যানিশ করা যাবে। আমি ওইটার উপর বেস করে বলতেছি যে এ বি টার্মিনাল এখানে থাকতেই হবে। সো বাকি পিছনের দিক দেখবে এখন কিভাবে আছে, এই দুটো টার্মিনাল ফিক্স, এটাকে চেঞ্জ করা যাবে না। সো আমি যদি তিনটাই সিরিজ করে দিই, এ টার্মিনাল থাকবে না বা বি টার্মিনাল থাকবে না, তো সেটা করা যাবে। সো 8 এবং 4 সিরিজে আছে, 8 আর 4 12, 12 এর সঙ্গে 5 প্যারালাল থাকবে। সো 8 আর 4 সিরিজ করো।
বুঝতে পারছো সিরিজ করতে হবে, কিন্তু কেন করতে হবে এটা তুমি বলতে হবে। ওই যে বললাম কিন্তু সব সিরিজ আছে সার্কিটটাকে আমার সার্কিটটা তেমন ছিল, ঠিক আছে। আমি বলেছি এ বি টার্মিনালের এগেইনস্টে রেজিস্ট্যান্স বের করো। কি বলছি স্পেসিফিক বলে দিচ্ছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছি ওপেন টার্মিনালের এগেইনস্টে। তার মানে টার্মিনাল দুটো সবসময় তোমার সার্কিটে থাকবে, ওই টার্মিনাল দুটো তুমি ভ্যানিশ করতে পারবে না। এই টার্মিনালটা এখান থেকে বের হয়েছে, এই টার্মিনালটা এখান থেকে বের হয়েছে। তুমি যদি 8 এবং 5 সিরিজ করতা তাহলে এই টার্মিনাল এখানে থাকতো থাকতো না, কারণ দুটো মার্জ হয়ে যেত। মার্জ হয়ে হবে অন্য কিছু, সেটা করা যাবে না। যেখান থেকে আলাদা একটা টার্মিনাল বের হয়ে, এখানে যেমন কোনো টার্মিনাল নেই, এখানে কোনো টার্মিনাল নেই, মানে যদি আবার বলতে এর এগেইনস্টে বের করো তখন এখানে একটা টার্মিনাল তৈরি। আমি বলেছি এ এবং বি এর এগেইনস্টে বের করো, এই জন্য আমি 8 এবং 4 কে সিরিজ করতে পারবো, 8 5 কে সিরিজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে টার্মিনালটা আমার থাকবে না। টার্মিনাল যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি কিসের এগেইনস্টে দেখছি সে দেখাটাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যেমন বাইরে থেকে কিছু একটা দেখার চেষ্টা করতেছি, কোনো একটা ছিদ্র দিয়ে কোনো কারণে সবগুলো সূত্র বন্ধ করতে বলছে, তুমি যেটা দিয়ে দেখছি যে যেটা দিয়ে দেখছি সেটা সহ বাকি সবগুলো সূত্র বন্ধ করছে, তুমি দেখতে পারবে কিছু। তো তোমাকে বলে দেওয়া হয়েছে এ এবং বি টার্মিনাল দিয়ে দেখো, তুমি এ এবং বি টার্মিনালকে বন্ধ করতে পারবে, ওই টার্মিনাল ওখানে থাকবে। এই টার্মিনাল বাদে বাকি সবগুলো টার্মিনালের কোনো কাজে আসবে না, সেগুলো বাদ দাও, বাদ দাও। এখানে একটা পয়েন্ট চিন্তা করা যায়, কিন্তু এই পয়েন্টের দরকার নেই, তোমার দেখতে বলছে এই 2 পয়েন্ট। সো এই 2 পয়েন্টকে জীবিত রেখে এই সিরিজ প্যারালাল করো। এটাকে জীবিত রাখতে গেলে এই দুটো সিরিজ করা যাবে, এই দুইটা করা যাবে। এই দুইটা সিরিজ করলে 8 আর 4 হবে, 8 আর 4 হবে। আর এখন ইজিলি এ এবং বি এর সাথে এই দুটো হচ্ছে প্যারালাল। স্যার আমরা কি তো প্রথমে ওই এরকম বললাম, পরে ওইটা কি সোর্স ট্রান্সফরমেশন করে সরাসরি অ্যানসার বের করা যায় না? রেজিস্ট্যান্স আলাদা করে এইভাবে বের করতে হবে। সোর্স ট্রান্সফরমেশন আলাদা করে বের করা যায় না, আলাদা করে বের করতে হবে। রেজিস্ট্যান্স বের করার জন্য এইটা আলাদা নিয়ম। সো ভোল্টেজ বের করার জন্য একটা ইস্যু থাকবে, এইভাবে তো সেম ভাবে সেম অ্যানসারই পাওয়া মানে যদি আমরা সোর্স এটা থেকে আবার সোর্স ট্রান্সফরমেশন করে তো আবার এটা জানা যায়। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, জি স্যার। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি ওভাবে ক্যালকুলেট করো সেম আসে, জি স্যার। শিওর জি স্যার। আমাকে দেখাইতে পারবে? জি স্যার। মানে এটা আমি করিনি না করে এটা করলে তো আমরা ভোট পাইছি, পরে ওইটাকে আমি সোর্স ট্রান্সফরমেশন করছি, বলে এখানে এটা ভোল্টেজ আর এটা সিরিজ তারপর আমি এটা পাইছি। এই রাস্তা আপনি পরে রেজিস্ট্যান্স সেম আসে, কিন্তু সব ক্ষেত্রে এটা করতে হবে। এই ক্ষেত্রে তুমি তারা ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স এতই আছে, কিছু ক্ষেত্র আছে তুমি এটা করতেই পারবে। এই সোর্স ট্রান্সমিশন করে হয়তো এখানে ডিরেক্টলি বের হয়েছে, এটা হয়তো আসছে কোনো কারণে, কিন্তু যদি ডিপেন্ডেন্ট সোর্স আছে কোনোদিনও সম্ভব নয় বের করা। সো একবারে দুইটা করতে যেও না। আমি যেটা বললাম রেজিস্ট্যান্সের জন্য আলাদা ক্যালকুলেশন করো, ভোল্টেজের জন্য আলাদা ক্যালকুলেশন করো। বইতে যেভাবে করা আছে সেভাবে করো, এভাবে এটার উত্তর মিলছে, এটা স্পেশাল ম্যাথ হিসেবে তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত আর ইকুই কত? I parallel 12. So 5 into 12 divided by 70. কত? 3.5. So আমার যে ভোল্টেজটা এখানে দাঁড়াচ্ছে সেই ভোল্টেজের মান কত? 5.8 ভোল্ট। আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 3.5 ওহম। এটা হচ্ছে এখন ভোল্টেজ। এইটা হচ্ছে আমার ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের প্রসেস বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে নতুন একটা টপিকে যাই এখন। এটা গেল সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে জিনিসটা কিভাবে করা যায় সেই জিনিসটা একটু খেয়াল করুন। এখন এসে ডিপেন্ডেন্ট সোর্স।
সার্কিট ওই উপরে সার্কিটটা সবাই ড্র করো। স্যার এগুলো আমাদের কোন কাজে লাগবে স্যার? সার্কিট অ্যানালাইসিস করতে কাজে লাগবে। মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি যদি কোনো সার্কিট থাকে সেই সার্কিট অ্যানালাইসিস করতে কেমন লাগবে? প্র্যাকটিক্যালি সার্কিট সেখানে ড্র করা থাকবে, একটা ইনস্ট্রুমেন্ট নিলে সেই ইনস্ট্রুমেন্টের সার্কিট দেয়া থাকে। এইগুলো কি স্যার আমাদের হাতে কলমেই করা লাগবে? আপনি হাতে কলমে করো, যদি বড় কোনো সার্কিট হয় তখন ওটা সফটওয়্যার করো, কিন্তু যে হাতে কলমে বোঝে না সে সফটওয়্যার বুঝবে কোনোদিনও বুঝবে না। এই জন্য আগে হাতে কলমে করানো। আর এই হাত দিয়ে যদি তোমাকে ভালো করে না বুঝাইতে পারি আমি, তুমি অ্যাকচুয়ালি ইন্টারনাল থিওরেম গুলো বুঝবে না, যে ইন্টারনেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, তোমরা সবসময় সহজে চিন্তা করো। তাহলে উপরে সার্কিটটা সবাই ড্র করো, দেখি কত বুদ্ধি আছে এবার ফাটাও। দেখতে সহজ না হয়, পারি। দেখতে সহজ মনে হয় কিন্তু পারি না। আমি যে এত কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নেই, আমার জন্য কিন্তু দরদ হয় না। আমি যে এক্সট্রা ক্লাসগুলো নেই তার জন্য কিন্তু করতে স্যার, মন চায় আপনার না। ক্লাস মনে থাকে না, ঘুমে ঘুমে সারা ক্লাস মনে থাকে না, শান্তি দাও ভাই থেকে আমার ক্লাস করে ভালো ভালো, তার মানে সার্কিট ভালো লাগে না, বুঝছো? ঠিক আছে ওর হয় ভালো লাগে না, আর না হয় আমি ভালো পড়াইতে পারি না, বুঝে রাখি। আমি হয়তো পড়ানোর ভিতরে আচ্ছা, এই টার্মিনালগুলোর নাম যে এবি দেওয়া থাকবে নট নেসেসারি। ওকে, এটা আমি যে কোনো নামে দিতে পারি। আমার দুটো ওপেন টার্মিনাল, তো আমার বলে দিয়েছে এইটা হচ্ছে সেই আমার সার্কিট, যেটা হচ্ছে আমার একটা বক্সের ভিতরে আছে মনে করো সাপোজ। এই সার্কিটের এখন ওপেন সার্কিট একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট নির্ণয় করতে হবে। এই সার্কিটের জন্য একটা সার্কিট নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে হবে এমন, এটা হচ্ছে VTH, এটা হচ্ছে RTH। কোনো কিছু চেঞ্জ নাই, পুরো জিনিস বের করতে হবে। প্রতি ক্ষেত্রে আমার VTH এবং RTH বের করতে হবে। ঠিক আছে, এই VTH কে কি ভোল্টেজ নামে চিনি আমরা? ওপেন সার্কিট। সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ। সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ এটা হচ্ছে VOC। প্রথম কাজ, so first identify the open circuit voltage. So first identify the open circuit voltage. For VOC, VOC এর জন্য আমার ক্যালকুলেশনটা করতে হবে। এই VOC বের করার জন্য তুমি কোন নর্মস ফলো করবে বা কোন রুলস ফলো করবে, VOC বের করতে হবে। এই VOC কিসের ভোল্টেজ? ওপেন সার্কিট। এটা তো আমি বুঝছি, নতুন কিছু বল। 16 স্যার, ওখানে 6 ওহমের এগেইনস্টার why 6 ওহমের কেন 6 ওহমের এগেইনস্ট VOC ভোল্টেজ হতে যাবে? বলো তুমি কেন বলতে কথা বল না, আগে বলো 6 ওহমের এগেইনস্ট কেন? 2 এরই হবে। ও এই চেঞ্জ করতে বা দ্বিধাবোধ করে তোমার সিদ্ধান্ত। একটা জিনিস মনে রাখো, আগে স্যার, আমি 6 বলছি কারণ এর আগেরটা 5 বলছিলাম। গ্রামটা পাই করছিল VOC ওপেন সার্কিট ভোল্টেজ। এই ভোল্টেজটা অন্যভাবেও দেখানো যায়, সেই ভোল্টেজটা কিসের এগেইনস্ট? স্যার 6 ভোল্টের এগেইনস্টে আমরা হচ্ছে 6 ভোল্টের কোথায় আসছে? মানে 6 ওহম রেজিস্ট্যান্স। কেন 6 ওহমের এগেইনস্ট? বিকজ স্যার ওই এই পাশে 2 ওহমটা তো স্যার ওপেন সার্কিট। জি শাফিন কিন্তু মানে চিন্তা করতে পারতেছে, হ্যাঁ। শাফিনের কিন্তু প্রথম দিনে আসছিল, শাফিন বলছিল আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ভালো লাগে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ভালো লাগে। আমি বললাম বাবা একটু রোবো যা দেখি কি হয়। 2 দিনের পরে শাফিন স্যার কি পড়ান আপনি? স্যার আমার তো কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, আপনি কি পড়াচ্ছেন?
ও যেটা বুঝতে পারছে সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এ বি টার্মিনাল ওপেন অবস্থায় আছে, এর ভোল্টেজটা আমাকে আর যদি কথা বলতে হবে ওপেন টার্মিনাল এগেইনস্ট ভোল্টেজ ডান। এখন এই ওপেন টার্মিনালে কোনো কারেন্ট আছে? জিরো। সো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই আই হচ্ছে জিরো। জিরো। সো আই যদি জিরো হয় এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে না, জিরো। এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। কারেন্ট যাবে না। তার মানে এই ভোল্টেজটা হচ্ছে এখানকার ভোল্টেজ যেটা ছিল, এখানকার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখানে এবং এখানে চলে আসছে। তাহলে তো এটা বিভ্রান্ত করার জন্য দিছে। ওটা তো বিভ্রান্ত করার জন্য দিছে। দেখো চিন্তা করো, একটু যদি চিন্তা করো, আমি যদি একটা কেভিএল অ্যাপ্লাই করতাম, এখানে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা সমান হবে এখানে ড্রপ প্লাস এখানে ড্রপ, এই দুইটা যোগফলের তো সমান হওয়া উচিত। কারণ এটা হচ্ছে সোর্স হিসেবে কাজ করতেছে। এখন এখানে এখানে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে এখানে ভাগ হয়, একটা হচ্ছে এখানে ভাগ হয়। এবং এই ভাগে যদি জিরো থাকে তাহলে এই ভাগেই টোটালটা আসে, তার মানে এই ভাগে যেটা আছে সেইটাই এখানে আসে। দ্যাটস ট্রু। এই জন্য এই ভোল্টেজটাকে আমি ভিওসি নাম দিতে পারি, নো প্রবলেম। বুঝাইতে পারছি? সো এখন আমার টার্গেট থাকবে এই 6 ওহম এর এগেইনস্টে ভোল্টেজটা বের করা। সো এইখানে কি পরিমাণ ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য কি রুলস অ্যাপ্লাই করব? ওমর ফারুক কি রুলস অ্যাপ্লাই করব এখানকার এই ভোল্টেজটা বের করার জন্য? ভিওসি, এটা ভিওসি দেই, এটা ভি1 দেই। কি রুলস অ্যাপ্লাই করব? মেশ করে করা যায়। তোমরা কি করে করতে চাও? মেশ করে মেশ করলে যে পার্টিকুলার এই প্রবলেমটা নোড অ্যানালাইসিস করলে ইজি হয়। নোড অ্যানালাইসিস করলে ইজি হবে, डायरेक्टली ভোল্টেজটা বের হবে। আমি নোড অ্যানালাইসিসটা করি এবং নোড অ্যানালাইসিসের প্রসেসটা আরেকবার একটু বলে দিই। মনে রাখো প্রসেসটা, এটা কিন্তু তোমাকে আবার করতে হবে। সার্কিটের এখন এই অংশ নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আমার এই অংশ কিন্তু নাই, ধরে নাও এই অংশ এখন নাই, আমার এখন এই পর্যন্ত থাকলেই হচ্ছে। এই ভিওসি ভোল্টেজটা বের করতে হবে। এই সার্কিটের নোড আছে কয়টা? নোড আছে তিনটা। একটা নোড হচ্ছে আমার রেফারেন্স নোড। সো নোড অ্যানালাইসিস করার সময় প্রথম কাজ কতগুলো নোড আছে নোডকে খুঁজে বের করা। নোড মানে কি? যেখানে 2 বা 2 এর অধিক কানেকশন আছে, 2 বা 2 এর অধিক সংযোগ আছে। ওকে, দেখো এইখানে যে সংযোগটা আছে একটা, দুইটা, তিনটা, চারটা লাইনের সংযোগ, এই জন্য এটাকে নোড বলি। নরমালি 2টা থাকলে আমি নোড বলি, এখানে আছে সেটা 4টা। সো এই ক্ষেত্রে এটা নোড, এর স্পেশাল নাম হচ্ছে প্রিন্সিপাল নোড। এটা একটা প্রিন্সিপাল নোড। এখানেও তো জয়েন্ট আছে, এই জয়েন্টে কয়টা কানেকশন? একটা, দুইটা, তিনটা। সো এটাও একটা নোড। সো একটা নোড, দুইটা নোড। আর নিচের এই পুরাটা একটা নোড, কারণ সব শর্ট পাথ সবসময় এক জায়গায়, শর্ট পাথ সবসময় এক জায়গায়। সো এই জায়গায় একটা, দুইটা, তিনটা কানেকশন। সো এটা একটা নোড। সো তিনটা নোড। প্রথম কাজ হচ্ছে তিনটা নোডকে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করলাম, পরের কাজ হচ্ছে যে কোনো একটাকে রেফারেন্স ধরা। ভোল্টেজ কখনো রেফারেন্স ছাড়া মেজার করা যায় না। আমি যদি এই পয়েন্টের ভোল্টেজ মেজার করতে চাই, সো রেফারিং টু হুইচ পয়েন্ট, গ্রাউন্ড নাকি অন্য পয়েন্টের সাথে? আমি যদি বলি গ্রাউন্ডের সাথে এখানকার ভোল্টেজ নির্ণয় করো, আমি সেটা পারবো, কিন্তু পার্টিকুলারলি এখানকার ভোল্টেজ আই ডোন্ট নো। সিঙ্গেল কোনো পয়েন্টের ভোল্টেজ হয় না, ভোল্টেজ মেজার করে অলওয়েজ রেফারেন্সের সাপেক্ষে। ঠিক আছে? এই জন্য আমি একটাকে রেফারেন্স ধরে নিচ্ছি। এই রেফারেন্সের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, 100 ভোল্ট, তুমি যা মন চায় ধরতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি ধরবো 0, গ্রাউন্ড। গ্রাউন্ডের পোটেনশিয়াল 0, গ্রাউন্ড করে দেওয়া মানে ভোল্টেজ 0, ডান। যখনই ভোল্টেজ অ্যাসাইন করে দিলাম, পরবর্তীতে যত জায়গাতে আমার ইয়ে আছে, ব্রাঞ্চ আছে, সবগুলো ব্রাঞ্চে আমার কারেন্টের ডিরেকশন দিয়ে দিতে হবে, যে কারেন্ট কোন দিকে যাচ্ছে সেটা অ্যাসাইন করে দাও। এই ব্রাঞ্চের কারেন্টের মান দেয়াই আছে, ডিরেকশন কোন দিকে যাচ্ছে আমার ডিরেকশন দেওয়ার দরকার নেই। এটা ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্স, এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এবার এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এবার
এখানে একটা কারেন্ট দিলাম, এখানে একটা কারেন্ট দিলাম, এটা হচ্ছে I1, এটা হচ্ছে আমার I2, এটা হচ্ছে আমার I3। এখন আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। তিনটা কারেন্ট কিন্তু আমি দিয়ে দিছি, আমি কি ঠিক করতেছি? হ্যাঁ, উপরে এটাতে কারেন্ট দেবো I4, দিতে পারবো কোনোদিন? দিতে পারবো কোনোদিন? ওর রেজিস্ট্যান্স আমি জানি জানি না স্যার এটা তো I3 এর সাপেক্ষে, ওটা তো যেহেতু ডিপেন্ডেন্ট স্যার, I3 তে যে কারেন্টটা আসবে সেটা সেটা তো এখানে ফ্লো করবে না। তোমরা এত সময় এই জিনিসটা চিন্তাই করো নাই, এটা নরমাল নোড অ্যানালাইসিস না, সুপার নোড অ্যানালাইসিস। কেন সুপার নোড অ্যানালাইসিস বলো? কারণ দুইটা নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ চলেছে। বাবারে এত দূর আধা শ্রেণী, অনেক কিছু চিন্তা করতে হবে, এত সোজা না। দুটো নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে, এখানে তুমি নরমাল নোড অ্যানালাইসিস করতে পারবে না। এখানে তুমি কারেন্টের ডিরেকশন যদি দিছো, ভোল্টেজ সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স কান বি কনসিডারিং সুপার নোড অ্যানালাইসিস, কনসিডার করতে পারবে না। এই দুটো জিনিস তখন এক হয়ে যাবে। এই মাথা চুল বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, বহুত প্যাচ আছে, একটু চিন্তা ভাবনা করতে হবে। নোড অ্যানালাইসিস যখনই বলছি, তোমার মাথায় আসা উচিত ছিল নোড অ্যানালাইসিস দুই প্রকার, একটা হচ্ছে নরমাল নোড অ্যানালাইসিস, সুপার নোড অ্যানালাইসিস। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সটা দুইটা নন রেফারেন্সের মাঝে কানেক্টেড, তার মানে এই দুটাটা মিলে এখন একটা নোড হিসেবে চিন্তা করতে হবে না, ভোল্টেজ সোর্সের সঙ্গে প্যারালালি একটা আছে, তার মানে ডট 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 আসবে না, আসবে না। শেষ। এইবার যদি করো তাহলে এইবার আগের বার করলে। এখন KCL অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই KCL এর সুপার নোড দাও, অ্যাপ্লাই KCL এর সুপার নোড। এই বোঝো নাই? বোঝো নাই আমার কথা? তুমি বোঝো নাই? সুপার নোড নোড অ্যানালাইসিস কি করছো? তাহলে আর তোমাকে পরে দিই। 9 রোমান নোড অ্যানালাইসিস তোমাকে পড়াইনি? শাফিন, হ্যাঁ, তুমি নোড অ্যানালাইসিস করছো এর আগে? আচ্ছা, এটা কত ছিল? সোর্স ট্রান্সফরমেশন মেথড দিয়ে করলে কি বেশি সমস্যা হবে? তুমি যে কোনো কিছু দিয়ে করতে পারো, তুমি সোর্স ট্রান্সফরমেশন করো, কোনো আমার আপত্তি নেই। তুমি সোর্স ট্রান্সফরমেশন করে দিতে চাও, একবার অ্যানালাইসিস করলে হবে, আমার কোনো আপত্তি নেই। এখানে এটা তোমার উপর ডিপেন্ড করবে, এখানে তুমি নোড অ্যানালাইসিস করবে না মেশ অ্যানালাইসিস করবে না, কিছু তোমার উপর। ঠিক আছে, সো এখানে যাই বলবো, এই ক্ষেত্রে আমি নোড অ্যানালাইসিস করার সময় সবগুলো নোডকে তাই কথা না, নোড অ্যানালাইসিস করার সময় সবগুলো নোডকে আইডেন্টিফাই করছি। এখানে একটা ছিল, এখানে একটা ছিল এবং এখানে একটা ছিল, তারপর হচ্ছে একটা নোডকে রেফারেন্স নোড দিয়েছে। ঠিক আছে, এরপরে বাকি যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে একটা করে কারেন্ট দিতে হবে, কারণ কারেন্টটা দিয়ে KCL অ্যাপ্লাই করা যাবে, কারণ নোড অ্যানালাইসিস হচ্ছে KCL এর অ্যাপ্লিকেশন। যেহেতু KCL এর অ্যাপ্লিকেশন, প্রতিটা ব্রাঞ্চে কারেন্টের সাইন দেয়া থাকতে হবে। আমি কারেন্টের সাইন এখানে দিলাম, কারেন্টের সাইন এখানে দিলাম, এইখানে দিতে গিয়ে একটু খটকা লাগছে, কি রে এখানে ভোল্টেজ সোর্স কেন? তাও ভোল্টেজ সোর্সটা এটা একটা নন রেফারেন্স নোড, এটা একটা নন রেফারেন্স নোড, রেফারেন্স তো নিচে, দুইটা নন রেফারেন্সের মাঝে একটা ভোল্টেজ সোর্স যদি থাকে, তখনই আমার মাথায় আসছে যে এটা নরমাল নোড অ্যানালাইসিস না। রুলসে বলা আছে, রুলসে বলা আছে যে দুইটা নন রেফারেন্সের মাঝে যদি একটা ডিপেন্ডেন্ট নোড বা ইন্ডিপেন্ডেন্ট নোড ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে, তাহলে সেটাকে বলি হচ্ছে আমি একটা সুপার নোড। যে দুইটা নোডের ভিতরে কানেক্টেড থাকবে সেই দুইটা নোড এখন এক হিসেবে চিন্তা করতে হবে। বাদ ক্যালকুলেশনে আসবেই না, প্রথম ইকুয়েশনের সময়, প্রথম ইকুয়েশনের সময় ক্যালকুলেশনে আসবেই না, তার মানে এই গোটাটা এখন একটা নোড, কারণ নন রেফারেন্সের মাঝে ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে, সো গোটাটা এখন হচ্ছে একটা নোড, এই জন্য আমি এটাকে দুটোকে মুছে দিয়ে ডট ডট দিয়েছি। এখন এই গোটাটা একটা নোড, এখানে KCL অ্যাপ্লাই করো। এই নোডে কি পরিমাণ কারেন্ট ঢুকছে আর কি পরিমাণ বের হচ্ছে? KCL জানো?
ইন্টারমিডিয়েটে কেসিএল বলছে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং মানে বোঝাচ্ছে এই নোডে কারেন্ট ঢুকছে কি ঢুকছে না সেই কথাটা, এই নোডে কারেন্ট ঢুকছে কি ঢুকছে না সেই কথাটা। এই কারেন্টের ডিরেকশন দেখো চিহ্ন দেওয়া আছে, ঢুকছে এটা মানে ঢুকছে, দেখো এই ডিরেকশনটা আমি নিচে দিয়েছি, এটা মানে নিচে বের হচ্ছে, ডান। এটা মানে বের হচ্ছে। সো ইনকামিং কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। আউটগোয়িং কারেন্ট হচ্ছে ইকুয়াল টু I3 প্লাস I2, I3 প্লাস I2। এইটা হচ্ছে কেসিএল, যে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। একটা ইনকামিং হয়েছে, দুইটা আউটগোয়িং হয়েছে, দুটোকে যোগ করছে, দুইটার যোগফল একটা সমান। ওকে, সো I3 সমান কি লেখা যাবে? একে বলা I3 সমান কোন? হ্যাঁ, beyond by 4। I3 সমান, আমি এটা beyond না লিখে এটা Vx লিখি, Vx তাহলে সুবিধা হবে, কারণ এই এর ইনভার্স ভোল্টেজ তো Vx। সো Vx ডিভাইড বাই 4। হ্যাঁ 0 দিতে পারো। I2 সমান Voc ডিভাইডেড বাই 6। এটাকে এলসিএম করো, 5 12 3Vx plus 2Voc, so 3Vx plus 2Voc 6। এক নম্বর সমীকরণ হয়ে গেল। প্রথম ইকুয়েশন করার সময় কাজটা করছি আমি, ওকে। ইকুয়েশনটা একটু মডিফাই করে করছি আমি, ইকুয়েশনটা মডিফাই করে এই কাজটা করছি, কিন্তু ইকুয়েশন মডিফাই করে তো আসল রেজাল্ট আসবে না। প্রথম ইকুয়েশন লেখার সময় কাজটাই করতে হবে। এখন দুইটা নোড, ইকুয়েশন হবে দুইটা, আমি লিখছি একটা সলভ হবে, আর একটা ইকুয়েশন আনতে হবে। এই জন্য অরিজিনাল যে সার্কিটটা ছিল সেই সার্কিটের দিকে একটু তাকাতে হবে। অরিজিনাল সার্কিট এখানে ছিল, এখানে প্লাস ছিল না মাইনাস ছিল? আগে মাইনাস স্যার, ঠিক আছে 2Vx, ঠিক আছে স্যার। এটা হচ্ছে আমার 2Vx, এখানে আমার রেজিস্ট্যান্স কত ছিল? 2 ওহম। ঠিক আছে, সো প্রথম ইকুয়েশন শেষ। পরের ইকুয়েশনটা দেখার সময় এই যে 2Vx আছে, এই 2Vx কিভাবে আছে? 2Vx সমান কি লেখা যায়? 2Vx সমান, এটা একটা ভোল্টেজ, দুইটা নোডের মাঝে ভোল্টেজের পার্থক্য। স্যার আমরা লিখতে পারি দুইটা নোডের মাঝে ভোল্টেজের পার্থক্য, কারণ এটা এর এবং এর পার্থক্য হচ্ছে 2Vx। সেটা তো সে বলতে চাইছে, আমার যদি এখানে ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যদি বলি নিচ থেকে উপরে, তাহলে আমি বলি এখান থেকে ওইটা বিয়োগ করলে এই ভোল্টেজটা পাবো। দুটার পার্থক্য হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ। Vx 4 এ লেখা যায়। সো Vx লেখা যায় হচ্ছে কি লেখা যায়? Vx মানে Voc Voc minus Vx equal to 2Vx। মাইনাস হবে, পজিটিভ কোন পাশে আছে? ঠিক আছে। আমরা তো ওখানে পজিটিভ কোন পাশে আছে? ডান পাশে। তাহলে হায়ার পটেনশিয়াল হচ্ছে ডান পাশের ভোল্টেজটা। ডান পাশের ভোল্টেজ কত? Voc। এখানকার ভোল্টেজ আমি যদি একটা মাল্টিমিটার ধরি, এখানে পজিটিভ ধরি, এখানে নেগেটিভ ধরি, তাহলে সে 2Vx দেখাবে। আর যদি এখানে পজিটিভ এখানে নেগেটিভ ধরি, তাহলে মাইনাস 2Vx দেখাবে। কারণ এখানে পজিটিভ তো দেয়াই আছে, এটা হায়ার পটেনশিয়াল। যেখানে পজিটিভ থাকে সেটা হচ্ছে সামনে থাকবে মাইনাস অপোজিট নোডের ভোল্টেজ, মাইনাস Vx ইকুয়াল টু 2Vx, ওই দুইটা মান। তাহলে Voc মাইনাস Voc মাইনাস 3Vx ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে এভাবে সাজাও, মাইনাস 3Vx প্লাস Voc ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই ইকুয়েশনটা নিচে নিচে রাখো, 3Vx প্লাস 2Voc ইকুয়াল টু 60। স্যার যোগ করে দাও। হ্যাঁ, হ্যাঁ? ওই দ্বিতীয় লাইনে কি করছেন? এটা উপরে লাইন, এটা হ্যাঁ এই পাশে থেকে পাশে আনলাম মাইনাস 3Vx, তারপরে কি করলাম? 3Vx কে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, ইকুয়াল টু 0। মনে আছে? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশনটাকে নিচে নিচে লিখলাম, নিচে যোগ করে দিই, যোগ করে দিলে এটা কাটা যাবে, যাবে তো? তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 3Voc ইকুয়াল টু 60।
সো VOC ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 3 কত হয় 20 ভোল্ট। সো আমার আউটপুট যে ভোল্টেজটা বহু চড়াই পার করে আমি 20 ভোল্ট বের করছি। ডিপোজিট মাথায় ঢুকছে? তোমার যদি মনে হয় যে সুপার নোড অ্যানালাইসিস তুমি বোঝো না, তাহলে ইন দ্যাট কেস নোড অ্যানালাইসিস এখানে করতে যাও। তোমার যদি মনে হয় সোর্স ট্রান্সফরমেশন করে তুমি মেলাইতে পারবে, ইন দ্যাট কেস সোর্স ট্রান্সফরমেশন করে মেলাও। সোর্স ট্রান্সফরমেশন হলে এখানে দুটো হয়ে যাবে। হতে পারে, আই ডোন্ট নো। এই ট্রান্সফরমেশন হয় না ভোল্ট সোর্স আর ভোল্টেজ সোর্স আছে কোথায় আমি সোর্স ট্রান্সফরমেশন এখানে হবে, এখানে হবে, এখানে করে আবার হ্যাঁ ওইরকম এখানে হবে, এটা হবে, এটা করা যাবে, এটা করা যাবে, এটা করতে পারবো, এটা করতে পারবো আমি, এটাও করা যাবে, কিন্তু ভোল্টেজটা এখানেই লিখতে হবে, ভিএক্সটা এখানেই লিখতে হবে, ভিএক্সটা 2 ওহম এগেইনস্টটা লেখা যাবে। স্যার উপরেরটা স্যার ভোল্ট সোর্সটা আমি কারেন্ট সোর্স না ঠিক আছে, ঠিক আছে, এইটা আমি করতে পারবো না, কারণ ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স করতে পারি, এটা ভোল্টেজ সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স করা যাবে, এটা করা যাবে, দ্যাটস ট্রু। তাহলে সোর্স ট্রান্সফরমেশন করতে গেলে ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স ক্যান বি কনভার্টেড অ্যাজ কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স। এই কথাটা এখানে মেনে নাও, এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সঙ্গে প্যারালাল রেজিস্ট্যান্স আছে, সেটাকে কনভার্ট করা যাবে, কনভার্ট করলে এটাকে কনভার্ট করা যাবে। এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট সোর্সের কনভার্সন দেখাইছে না, দেখাইছেন তো, বাট এটা সোর্স ট্রান্সফার করলে তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স ট্রান্সফরমেশন করে হয়তো আমি আগাইতে পারবো, কোথাও না কোথাও যেতে পারবো, ঝামেলা হবে। তুমি মেশ অ্যানালাইসিস করতে পারো, মেশ অ্যানালাইসিস না একটু ইজি হবে, কেন হবে? বিওসি তো বের হয়েছে, এখনো বড় কাজটাই বাকি রয়েছে, সেটা দেখাইনি, এখনো বড় কাজটা বাকি রয়েছে। বিওসি বের হয়েছে তো, প্রফেসর কি ভোল্টেজ কত? 20। আপনার কোনো বোঝায় না, এখনো অনেক বোঝা। আর 16 কোনো মিনিটটা 2 মিনিট থাকছে, কত ছিল? 2 ওহম। সো ওপেন সার্কিট ভোল্টেজ কত বের হয়েছে? ভিওসি ফাইনালি বের করতে পারছে, ফাইনালি বের করতে পারছে। সফটওয়্যারে দিলে একবারে বের হবে, সফটওয়্যার না, আমার ক্যালকুলেশনের প্রসেস বুঝতে হয়, আমি মানুষ, তো সফটওয়্যারটা আমি বানিয়েছি, আমি ক্যালকুলেশনটা এভাবে ঢুকিয়েছি তার ভিতরে, নিজে নিজে আপনি প্রথমে যখন ঢুকিয়েছি ইনপুট করেছি নিজে নিজে, সেটা আমরা একটু সফটওয়্যার বানাই পারবে না। তোমার সি করানো হবে, সি প্লাস করানো হবে, তুমি কেন পারবে না? তোমাকে আর্ডিনো প্রোগ্রামিং করতে হবে, ট্রু, যেটা সি প্রোগ্রামিং উপর বেস করে চলে। তুমি যদি ভাবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কোড শিখবা না, তাহলে হবে অটো শিখছি অটোক্যাড তো শিখতেই হবে, ডিজাইনের জন্য শিখতেই হবে। তুমি যদি কোড না পারো তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি হতে পারবে না, কোড তোমাকে কাটতে হবে, কারণ হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার যদি ম্যাচ না হয় তাহলে অটোমেশন তুমি করতে পারবে, তোমাকে অটোমেশন তো শিখতে হবে, কিভাবে ইন্ডাস্ট্রি অটোমেটেড হয়, পিএলসি কিভাবে বিভিন্ন প্রজেক্ট করা যায় আর্ডিনো প্রোগ্রামিং দিয়ে, মাইক্রো কন্ট্রোলার বেসড যেগুলো, ঠিক আছে? তো বিওসি তো বের করেছি, তাহলে এইখান থেকে শুধুমাত্র প্লাস মাইনাস এখানে 20 ভোল্ট বের হয়েছে, রেজিস্ট্যান্স কিন্তু এখনো বের হয়নি, এই রেজিস্ট্যান্স কিন্তু এখন বের করতে হবে। স্যার 5 ওহম 5 ওহম কে বললো বাবা? স্যার বের করছি বের করছো কিভাবে? হাও? কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স সবগুলো বন্ধ করছো, এটা বন্ধ করছো, ওটাও বন্ধ করছো, তাহলে তো এই হচ্ছে না। আমি বলেছি ইন্ডিপেন্ডেন্ট সোর্স যতগুলো আছে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বন্ধ করো। এখন আমি ডিপেন্ডেন্ট আরটিএস ক্যালকুলেট করব এদিক থেকে, আরটিএস ক্যালকুলেট করব। আরটিএস ক্যালকুলেট করার সময় আমি এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে আর তো নাই, এটা বন্ধ করে দেব। এইটা বন্ধ করলে ওইটা তো আর বন্ধ করতে পারবো না, এই এটা একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিকই আছে, একটু মাথা খাটাইতে হবে। এটা বন্ধ করলাম, বন্ধ করে এখান থেকে এখন সিরিজ প্যারালাল করতে যাই, ওইগুলো বসে আছে, হবে না, আর যাই। আমি এখন সিরিজ প্যারালাল করে
এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো না। ঝামেলা হয়ে গেল না? স্যার VOC এর মান যদি 2 নাম্বার ইকুয়েশনে বসাই কোনোভাবে হবে ওটা ওই সমস্ত করে লাভ হবে না। আগে আপনি বলেন হ্যাঁ ঠিক আছে, তার মানে এই সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সিরিজ প্যারালাল করে এই জিনিসটা সম্ভব না। তাহলে স্যার কি করতে হবে? প্রশ্ন থাকতে পারে কি করতে হবে? আগে মেইন সার্কিটটা নিয়ে আসি, একটু বোঝার চেষ্টা করো। এটা কত ছিল? 5 আমি একটা এক্সপেরিমেন্ট চালাবো। কি এক্সপেরিমেন্ট? এই সার্কিটটা নিলাম, এই সার্কিটটা নেওয়ার পরে এই সার্কিটে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দিই, যেটা ভোল্টেজ 1 ভোল্ট, সাপোজ 1 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি অথবা 1 ভোল্টের কারেন্ট সোর্স অ্যাপ্লাই করলাম। একটা সার্কিট নিয়েছি, সেই সার্কিটে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি। যখনই ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি এই টার্মিনাল দিয়ে সে একটা কারেন্ট নিবে, একটা কারেন্ট I0 নিবে, ঠিক আছে? এখন এখানকার ভোল্টেজ জানি, এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি এই রুলসে ফেলাই V = IR, so R = V/I। আমি এখানে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি, সেটার মান জানি, এই কারেন্টের মান আমি মেজার করে নেব, তাহলে কারেন্ট দিয়ে ভাগ করব, তাহলে এখানে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে বের হয়ে আসবে না? বের হয়ে আসবে না? অবশ্যই বের হবে। টোটাল সার্কিটে কি পরিমাণ বাধা আছে এখান থেকে কিন্তু আমি মেজার করতে পারলাম। একটা ভোল্টেজ সোর্স অথবা একটা কারেন্ট সোর্স, যদি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি তাহলে ভোল্টেজ বের করতে হয়, আর ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলে কারেন্ট বের করতে হয়। এটা কিন্তু টেস্ট করতে হবে। সার্কিট নিছো, ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা মেজার করো। যদি তুমি মেজার করতে পারো তাহলে ফাইনালি দিয়ে RThevenin তুমি বের করতে পারবে, এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই কারেন্ট, সেটাই হবে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। মাথায় গেছে? এই ধরনের সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য একটু আলাদা টেকনিক, মানে এক্সপেরিমেন্ট করার মতো করতে হবে। এক্সপেরিমেন্ট কি? যে এই সার্কিটে এখন আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দেব, এই সার্কিটে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দেব, এই ভোল্টেজের মান আমার জানা, আমি নিজে দিছি, 1 ভোল্ট দিতে পারি, 10 ভোল্ট দিতে পারি, 100 ভোল্ট দিতে পারি, কোনো সমস্যা নাই। ওই সার্কিটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এই ভোল্টেজের নাম হলো টেস্টেড ভোল্টেজ সোর্স। টেস্টেড ভোল্টেজ সোর্স বইতে লেখা আছে, একটা টেস্টেড ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব। আমি ধরে নিয়েছি এই ভোল্টেজের মান হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট যদি সুবিধা আছে এই 1 ভোল্ট আছে, ওকে ঠিক আছে? 1 ভোল্ট অ্যাপ্লাই করব। 1 ভোল্ট অ্যাপ্লাই করে এই টার্মিনাল দিয়ে এখন কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানে যদি একটা অ্যামিটার লাগাই দিতাম, এখানে যদি একটা অ্যামিটার লাগাই দিতাম, কারেন্ট মাপতো না? অবশ্যই একটা কারেন্ট মাপতো সে, সেই কারেন্টটাকে বলছি I0, সেই কারেন্টটাকে বলছি I0। সেই I0 আমি মেজার করে নেব, আর এটা তোমার জানাই, তাহলে RTH डायरेक्टली বের হয়ে যাবে। এই 1 ভোল্ট জানা আর এসে I0 নিচে, তাহলে এই সার্কিটের টোটাল কত বাধা আছে তা আমি বলে দিতে পারবো। আমি আলাদা করে ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন না করেও এক্সপেরিমেন্ট করে এভাবে বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমি করে দেখি। এটার জন্য তোমাকে আবার লেন্থ ক্যালকুলেশন করতে হবে। ও মাই গড, হ্যাঁ এত ঝামেলা স্যার? খুব সার্কিট মানে খুব ধৈর্য, তোমাকে একদম ধৈর্য সব ঠিক আছে, করি কোথায় যায় দেখি, ঠিক আছে? তো এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি, হ্যাঁ হোস্টেলে কি এক্সাম দিবেন স্যার? অফ কোর্স থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে না এটা হতে পারে না, পরীক্ষার জন্য মাস্ট থাকবে। এখন কথা হচ্ছে স্যার ডিপেন্ডেন্ট সোর্স কি দেবেন? এটা আমার উপর নির্ভর, যে আমি তোমাদেরকে কিভাবে টেস্টটা নিতে চাই, ঠিক আছে? কঠিন ভাবে চিন্তা করো না, আমি যেটা ইজি ভাবে চিন্তা করো। দেখো রুলস কিন্তু একই, রুলস চেঞ্জ হচ্ছে না। একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি, এখন আমার এখানকার কারেন্ট বের করতে হবে, I0 কারেন্ট কি দিয়ে যাচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি, এখানে কারেন্ট কি করে যাচ্ছে সেটা বের করব। এখন বলো কোন নিয়মে বের করবা? নোড অ্যানালাইসিস। ও বললো নোড অ্যানালাইসিস, আবার নোড অ্যানালাইসিস করবা, সাহস হচ্ছে?
নোডাল অ্যানালাইসিস করে সুপার নোডাল অ্যানালাইসিস করতে হবে। স্যার নোডাল অ্যানালাইসিস মেশ করলে কি হবে জানো? তিনটা মেশ হবে। স্যার এখানে সমস্যা আমরা যে আগে এবার করেছি ওইটার সাথে এটা একটা এর সাথে একটা লাগে না। স্যার স্কিপ করে বলো নোডাল অ্যানালাইসিস করবা? একমাত্র নোডাল অ্যানালাইসিস একমাত্র উপায় আছে। নাহলে মেশ করলে তিনটা মেশ হবে। মেশ করলে তিনটা মেশ হবে। তুমি যদি চাও মেশ করতে পারি, মেশ করতে। মেশ করতে। ঠিক আছে? স্যার এখানে তো আমাদের অলরেডি আমরা 20 ভোল্ট পাইছি কোথায়? এখানে এইটার মাঝখানে 20 ভোল্ট 24 পাইছো। হ্যাঁ তারপর তারপরে এখানে এই ক্যালকুলেশনটা করা যায় না যে করা যায় কিনা তোমার সেটা তুমি খাতায় আগামী দিনে এক্সপেরিমেন্ট করে নিয়ে এসো যে যায় কিনা অ্যাকচুয়ালি। এখানে একটা লোড লাগানোর পরেও যেখানে 20 ভোল্ট থাকবে এটা কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। এখানে একটা লোড লাগিয়ে ফেলেছি এখন। ওখানে যে এখন 20 ভোল্ট থাকবে গ্যারান্টি কিন্তু আমার নেই। ওখানে 20 ভোল্ট যদি থাকতো তাহলে এটা করা যায়। তুমি একটু এক্সপেরিমেন্ট করে দেখো, কারেন্টটা ট্রাই করে দেখো। আচ্ছা, এরপরের কোশ্চেন, আমি এখানকার ভোল্টেজ বের করলাম কোনোভাবে V1, এখানকার ভোল্টেজ বের করলাম V2, তাহলে কি I0 আমার বের হলো? I0 তো বের হয়নি। I0 কিভাবে বের করব? না পারলে কিন্তু একটা ক্লাস থেকে বের করে দেবে। I0 কিভাবে বের করব? আমি V1 বের করেছি, V2 বের করেছি। হ্যাঁ তোমার আই নো Sir, V1 and V2 is স্যার V2 minus 1 divided 2 মানে দুইটা ভোল্টেজ আছে দুইটা ভোল্টেজ ডিভাইডেড এখানকার ভোল্টেজ কত? 1 ভোল্ট 1 ভোল্ট। এখানকার ভোল্টেজ কত? V2 V2। তাহলে একটা রেজিস্ট্যান্সের এটা হচ্ছে 1 ভোল্ট আর এটা এদিকে যাচ্ছে এটা হচ্ছে V2। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2। তাহলে কারেন্ট ওহমস ল অনুযায়ী বের করা যায় না? সো I হবে 1 minus V2 divided by 2। ইঞ্জিনিয়ারিং কিন্তু যত সহজ ভাবছো তত সহজ হবে, পড়তে হবে। আর এর জন্য তুমি ভালো ভালো জবগুলো তোমাকে অফার করা হবে। এর জন্য তুমি যে কোনো ফিল্ডে জব করতে পারবে। তোমার যে কোনো ফিল্ড ডাইভার্সিফাই হবে, আর কারণে হবে তোমাকে সব কিছুতে এক্সপার্ট করার চেষ্টা করবে। যদি কষ্ট করে শেষ করতে পারো, একবার একটু পড়াশোনা করতে পারো, ভাইবা দিলে পারো, মুখ খুলতে পারলে শেষ চাকরি। সো আমার V2 বের করলেই হবে না, তারপরে কাজ হচ্ছে I0 বের করার জন্য 1 minus V2 divided by 2। I তো বের হলো, তাহলে RTH বের করার জন্য আমার হচ্ছে V মান হচ্ছে 1 ভোল্ট, I এর মান হচ্ছে I, এটা দিয়ে ভাগ করলে RTH। বুঝছো? লেন্দি প্রসেস, এটাকে তোমার করতেই হবে মাস্ট। সো আগামী ক্লাসে ওই অ্যাসাইনমেন্ট তো থাকবেই, তার সাথে এইটাও যোগ করে না। ক্লাসে করে আমাকে দেখাইতে হবে যে আমি VThevenin এবং RThevenin এর মান বের করে নিয়ে আসছি। স্যার VThevenin তো বের করে দিয়েছি 20 ভোল্ট, RThevenin এর মান কত হয় সেটা বের করে নিয়ে আসবে। ওই 13টার সঙ্গে এইটা 14টা, 14টা অ্যানালাইসিস তোমার খাতার ভিতরে না পাই আমি স্যার এর থেকে দিবি। 13টা চাই 10 টাকা নো ওয়ে। স্যার আগেটা চেঞ্জ করা আমরা আই নোটের মানটা বের করা আছে বুঝলেন? স্যার আগেটা পড়া শেষ পড়া শেষ, ওর সঙ্গে আরেকটা করে ক্লাস করে দিবা। আই নোটের মানটা বের করে তারপরে 1 ভোল্ট দিয়ে আই নোটকে পাবো 1 ভোল্ট কে আই নোট পড়া তো শেষ, কোনো সমস্যা নাই, ভালো তোমার হয়ে গেছে। এখন আরেকটা করো, করে ওর সঙ্গে অ্যাড করো এবং ক্লাসের শুরুতে ঢুকে ওটা দেখবো। শনিবারে না স্যার? শনিবার অনেক সময় আছে। জি স্যার অনেক কাল বৃহস্পতি শুক্রবার হ্যাঁ, শুক্রবারে সারাদিন ফ্রি। শনিবার কিন্তু ক্লাস করতেই হবে। জি স্যার আর শনিবারে ক্লাসে আসার আগে ওখান থেকে দেখাইতে হবে স্যার আমার আছে। স্যার বিদ্যুতে নেবে না স্যার এভাবে করে থাকবো স্যার এভাবে ভিতরে থাকবা? তাহলে চেক করে করে বের করবো। এক্সাম আছে স্যার স্যার আমরা এভাবে ধরে রাখবো এক্সাম থাকুক আর না থাকুক আমার অ্যাসাইনমেন্ট জমা দিতেই হবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার শনিবারে ওই সোর্স ট্রান্সফরমেশন সহ যে প্রিন্সিপাল ইকুইভ্যালেন্ট সার্কিটের পার্টিকুলারলি এই প্রবলেমটা টোটাল সলিউশন আমার কাছে যেন আসে। এটা না স্যার হ্যাঁ,
আমি প্রসেস বলে দিয়েছি, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ সুন্দর করে গুছাই দাও। ডান, বন্ধ করতে হবে। স্যার এটা ইনপুট না কাটতে